এখন গত পর্বে আমরা দেখেছিলাম যে জিন এবং ইয়েজে দুজন একসঙ্গে খেলছিলেন। ঠিক তখনই সেখানে মিনজু এসে হাজির হয়। তাকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। যখন তারা জানতে পারে যে মিনজু জিনের বিল্ডিংয়েই থাকবে, ঠিক তার সামনের ফ্ল্যাটে, তখন তারা আরো বেশি হতবাক হয়ে যায়। তখন মিনজু তাদের জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে কি করছো? ইয়েজে তাড়াতাড়ি তার মাথার কিউট ব্যান্ড খুলে ফেলে। আর জিন ভাবতে থাকে, আমি এখন কি বলবো। সে কিছু বলার আগেই হঠাৎ একজন ট্রাক ড্রাইভার সেখানে এসে পড়ে। সে মিনজুকে বলে, আমি তোমার জিনিসপত্র শুধু তোমার দরজার সামনে পর্যন্ত রাখবো, তারপর চলে যাব। এখন মিনজুকে তার জিনিসপত্র ফ্ল্যাটের ভেতরে সরাতে হবে। তাই সে জিন এবং ইয়েজেকে ফুসলাতে শুরু করে, বলে, আমি তোমাদের নুডলস খাওয়াবো। এরপর তারা তিনজন কাজে লেগে যায়। জিন খুব রেগেছিল, কারণ তার শত্রু তার বাড়ির ঠিক সামনে এসে হাজির হয়েছে, আর উপরন্তু সে তার সাহায্য করছে। ইয়েজে তাকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমি এখানে তার সাহায্য করে দেব। জিন বলে, না, তাহলে আমার আরো বেশি রাগ হবে। তুমি চিন্তা করো না, আমি তাকে কিছু বলবো না। তখনই মিনজু কিছু জিনিস রাখার জন্য ইয়েজেকে ডাকে। তারা দুজন জিনিস নিতে যাওয়ার সময় জিন হঠাৎ তাদের মাঝে এসে বলে, আমি এটা তুলে নেব। মিনজু বলে, এটা খুব ভারী। জিন বলে, না, তুমি শুধু বলো কোথায় রাখতে হবে। সে একাই সেটা তুলে নিয়ে জায়গায় রেখে দেয়। এভাবে মিনজু ইয়েজেকে যে কাজই বলছিল, জিন তার আগেই সেটা করে ফেলছিল। সেটা পরিষ্কারের কাজ হোক বা আবর্জনা রাখার। সে এত দ্রুত কাজ করছিল যে মিনজুকে কিছু বলার সময় পর্যন্ত হচ্ছিল না। যখন জিন আবর্জনা ফেলতে বাইরে যায়, তখন সে ভাবতে থাকে, আমার কি হয়েছে? হিংসার কারণে আমি এত কাজ করছি, হয়তো আমার বাড়ি চলে যাওয়া উচিত। তখনই সে আবার মিনজুর কণ্ঠ শুনতে পায়। মিনজু ইয়েজেকে কোনো কাজে সাহায্য করতে বলছে। সে সোজা উপরে গিয়ে দেখে মিনজু একটা চেয়ার বানানোর কথা বলছে। সে তাদের কাছ থেকে জিনিস কেড়ে নেয়, কিন্তু চেয়ার বানাতে পারে না। শেষে ইয়েজেই সেটা বানায়। কিন্তু ইয়েজে যখন জিনের দিকে তাকায়, দেখে জিন তাকে এমনভাবে ঘুরে দেখছে যেন তাকে গিলে ফেলবে। ভয়ে তার ঘাম হতে শুরু করে। মিনজু জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার ঘাম হচ্ছে কেন? ইয়েজে বলে, এখানে অনেক গরম, তাই না? মিনজু তাকে স্পর্শ করে বলে, আমি তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি, তাই না? এবং তাকে পানি দেয়। এসব দেখছিল জিন, তাই ইয়েজের হাত কাঁপছিল। সে পানি খেতে পারছিল না। এদিকে মিনজুকেও গরম লাগছিল, তাই সে তার শার্ট খুলে ফেলে। ইয়েজে তার দিকে তাকাতে শুরু করে। তারপর জিনের দিকে তাকায়, দেখে জিন তাকে এমনভাবে ঘুরে দেখছে যেন তাকে খেয়ে ফেলবে। তাই সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলে। তখনই দরজার বেল বাজে। মিনজু বলে, খাবার এসে গেছে। ইয়েজে তাড়াতাড়ি দরজা খুলতে যায়। খাবার এসেছে, কিন্তু চপস্টিক বা চামচ আসেনি। তাই জিন তার বাড়ি থেকে আনতে যায়। মিনজু এটা জেনে খুব অবাক হয় যে জিনের বাড়ি ঠিক সামনের ফ্ল্যাটেই। ওদিকে আমরা ইউরিকে দেখি। তার মনে পড়ে সে মিনহোর সামনে কিভাবে পাগলের মতো আচরণ করেছিল। তারপর তার চুম্বনের কথাও মনে পড়ে। সে মাথায় হাত রেখে দাঁড়িয়ে যায়, ভাবে এসব কি হয়ে গেল। মিনহো তখন ইউরির উপন্যাস পড়ছিল এবং তার কথা ভাবছিল। তখন হেমি সেখানে আসে। তার জন্য একটা কুরিয়ার এসেছিল। তাতে তাহার এবং ইয়ংসুকের অনেক ছবি ছিল। সেগুলো দেখে সে খুব খুশি হচ্ছিল। সে নিজেই সেগুলো অর্ডার করেছিল। কিন্তু জিম করার পর সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই পাশে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ইয়ংসুকের মা আসেন এবং বলেন, আমি কি মালিকের সঙ্গে কথা বলতে পারি? হেমি তখন বিশ্রাম করছিল, তাই মিনহো তাকে বলে, তিনি এখন এখানে নেই, আপনি আমাকে বলুন আপনার কি কাজ, আমি তাকে জানিয়ে দেব। তিনি তাকে কিছু দেন। নাম জিজ্ঞেস করলে তিনি তার নাম বলেন। তার নাম শুনে হেমি তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। সে বলে, মা, আপনি এখানে এসেছেন? আমি জিম থেকে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর হেমি তাদের ভেতরে ডাকে। ইয়ংসুকের মা তাদের ছবি দেখে ফেলেন এবং তার ছেলের জন্য খুব খুশি হন। তিনি হেমির জন্য একটা দামি ওয়াইন নিয়ে এসেছিলেন। তিনি জানতেন যে হেমি ওয়াইন খুব পছন্দ করে, তাই এটা নিয়ে এসেছেন। তিনি বলেন, বাইরের ওয়াইন খুব খারাপ হয়, কিন্তু এটা স্বাস্থ্যকর, তুমি যখন ইচ্ছা পান করতে পারো। শেষ হলে আমাকে জানিও। এসব দেখে হেমি খুব আবেগপ্রবণ হয়ে যায়। ওদিকে তারা এখনো কাজ করছিল। তাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। জিন যে পত্রের মধ্যে একটা বই দেখতে পায়, যার ভিতরে তার এবং হেজের ছবি ছিল। সে মিনজুকে জিজ্ঞেস করে, এটা কি? মিনজু বলে, সেদিন রেস্টুরেন্টে তুমি এটা ফেলে গিয়েছিলে। বইয়ের ভিতরে জিনের ছবি দেখে সে বলে, তোমার বন্ধুকে শুধু ছবিতেই ভালো লাগে, সামনাসামনি তেমন কিছু বিশেষ নয়, একটু আলাদা দেখায়। জিন জিজ্ঞেস করে, আলাদা দেখায় মানে কি? মিনজু বলে, ছবিতে কিউট লাগে, কিন্তু সামনে একদম সাধারণ। এতে জিন রেগে যায়। সে বলে, আমি তার সঙ্গে দেখা করেছি, সে সামনাসামনিও খুব কিউট, ছবির থেকেও বেশি ভালো। মিনজু বলে, তার চেয়ে তুমি বেশি সুন্দর। কাজ শেষ হওয়ার পর ইয়েজে বাড়ি যেতে শুরু করে। তখন সে দেখে যে জিন এবং মিনজু দুজনেই ছাদ থেকে তাকে দেখছে। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে আর এখন সে কি করবে। সে ভাবে, এই দুজনকে আমি কিভাবে সামলাবো। কারণ তখনই জিন তার রুমে চলে এসেছিল। সে ওই ছবিটি দেখছিল। ছবিতে নিজেকে দেখে তার মনে পড়ে যে সেদিন ক্যাফেতে মিনজু কি তার মতো সেজে এসেছিল। ইয়েজের দিকে তাকিয়ে সে ভাবে,
তার মানে মিঞ্জু আমার ইয়েজেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। ইয়েজে বাড়ি পৌঁছে দেখে তার বাবা রান্নাঘরে কাজ করছেন। তিনি থালা বাসন সালাচ্ছিলেন। তার কোমর ভেঙে গিয়েছিল, আর কাল সকালে তাকে বারান্দা পরিষ্কার করতে হবে। ঘরের কাজ করে তিনি তার স্ত্রীকে ক্ষমা চাইতে চেয়েছিলেন। তিনি এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে সোফায় শুয়ে পড়েন। তিনি ইয়েজেকে জিজ্ঞেস করেন, তোমার আর তোমার বন্ধুর মধ্যে সবকিছু কেমন চলছে? ইয়েজে বলে, জানি না, সবকিছু খুব জটিল। তার বাবা বলেন, হ্যাঁ, সবার সঙ্গে এমন সমস্যা হয়। তুমি তার খেয়াল রাখো, সিনেমা দেখতে যাও, কথা বলো, তার হাত ধরো, চুমু খাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ভেতর থেকে চিৎকার করে বলেন, তুমি তোমার ছেলেকে এসব কি শেখাচ্ছ? এটা শুনে তিনি চুপচাপ অন্যদিকে মুখ করে ঘুমিয়ে পড়েন। ইয়েজে তার রুমে গিয়ে জিনকে ভাবতে শুরু করে। সে তাদের অতীতের কথা মনে করে, যখন তারা একসঙ্গে কতটা খুশি ছিল। তারা কথা বলতো, ছবি তুলত, জীবন পুরোপুরি উপভোগ করত। কিন্তু সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে সেটা বুঝতে পারে না। পরদিন জিন এবং মিঞ্জু দুজনেই আবর্জনা ফেলতে বাইরে যায়। মিঞ্জু তার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু জিন কথা বলতে চায় না। তখন মিঞ্জু জিনের কাঁধে একটা পেইন রিলিফ প্যাচ দেখে বলে, কাল তুমি আমাকে এত সাহায্য করেছো যে তোমার কাঁধে ব্যথা হয়েছে। জিন বলে, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, নিজের কাজ করো। কিন্তু মিঞ্জু তবুও কথা বলতে থাকে। সে বলে, তুমি বাইরে থেকে যতটা কঠিন দেখাও, ভেতরে ততটাই নরম। আমার খুব ভালো লাগছে যে তুমি আমার বিল্ডিংয়েই থাকো। তুমি আর ইয়ে যে একই রকম। জিন জিজ্ঞেস করে, একই রকম মানে কি? মিঞ্জু বলে, তুমি দুজনেই কিউট, কিন্তু ইয়ে যে বেশি কিউট। এতে জিন রেগে যায়। সে বলে, আমার আবর্জনা সেখানেই ফেলে চলে যায়। মিঞ্জু একটা পার্ট টাইম জবের পোস্টার দেখতে পায়। তখন তার এক বন্ধুর ফোন আসে এবং তার সঙ্গে দেখা করতে চায়। সেই বন্ধু বলে যে তাদের অন্য বন্ধুরা আসবে। মিঞ্জু জিজ্ঞেস করে তারা কখন আসবে এবং কেন এখানে দেখা করছে। আসলে সেই ছেলেটি মিঞ্জুকে পছন্দ করত। তখন মিঞ্জু বুঝতে পারে যে সে মিথ্যা বলেছে, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। ছেলেটি বলে, আজ আমার জন্মদিন, তুমি কি আমার সঙ্গে একটু খেতে পারবে না? মিঞ্জু রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সে একটা ক্যাব দেখে এবং সেটা কিনে তাকে উপহার দেয়। বলে, এটা তোমার জন্য। ছেলেটি খুশি হয়ে যায়, কিন্তু মিঞ্জু তাকে বোঝাতে চায় যে যদি সে তাকে সত্যিই পছন্দ করত তাহলে এত সহজে উপহার নিত না। সে ভেবেচিন্তে উপহার বেছে নিত, যার মানে সে তাকে পছন্দ করে না। সে বলে, এটা তোমার বোঝা উচিত। ভবিষ্যতে এমন কিছু করো না যাতে আমি অস্বস্তি বোধ করি। এরপর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। কিন্তু সেই ছেলেটি সেই ক্যাপ পরে ছবি তুলতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মিঞ্জুর কথায় তার কিছু যায় আসে না। এরপর আমরা জিনকে দেখি। তার মা তার বাড়িতে এসেছিলেন। তিনি তাকে যোগা শেখাচ্ছিলেন, কিন্তু জিনের পক্ষে তা সম্ভব হচ্ছিল না। স্ট্রেচিং করতে গিয়ে তার পায়ে ব্যথা হয়। সে তার মাকে জিজ্ঞেস করে, আপনি যোগা কখন শিখেছিলেন? তিনি বলেন, যখন আমি তোমার মতো ছেলে হয়ে গিয়েছিলাম তখন নিজেকে শান্ত করার জন্য যোগা এবং মেডিটেশন শিখেছিলাম। তাই তোমারও এটা করা উচিত, এতে তোমার অনেক সাহায্য হবে। সে ছুটির জন্য আবেদন করেছিল এবং ছুটি মঞ্জুর হয়েছে। এরপর সে একটা বইয়ের দোকানে যায় এবং বই দেখতে শুরু করে। তখন একজন মহিলা এসে তাকে একটা বই কেনার পরামর্শ দেন, যেটা ইউরির লেখা। তিনি বলেন, এটা খুব জনপ্রিয় এবং তোমাকে লেখার জন্য গাইড করবে। জিন তাকে দেখে চিনতে পারে, কারণ তিনি সেদিন তার সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনিও তাকে দেখে বলেন, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কি সেই ব্যক্তি? জিন অবাক হয়ে বলে, আপনি আমাকে মনে রেখেছেন? তিনি বলেন, তুমি ক্রিস্টালের প্রেমিক, তাই না? অর্থাৎ ইউরির। এটা শুনে জিন চুপ করে যায়। তিনি বলেন, তুমি জানো আমি ক্রিস্টালের কত বড় ভক্ত? তাদের চুম্বনের ভিডিও আমি অনেকবার দেখেছি। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি লেখক? তিনি জানান যে আগামী সপ্তাহে তাদের কোম্পানি একটা ওয়েব উপন্যাস প্রতিযোগিতার আয়োজন করছে। তুমি কেন চেষ্টা করছো না? জিনের সন্দেহ ছিল যে এটা তার শখ। তিনি বলেন, তোমার শখ একদিন তোমার পেশা হতে পারে। তুমি জানো না ক্রিস্টাল তার বন্ধুর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং জিতেছিল। তিনি জানতেন না যে সেই বন্ধু জিন নিজেই। তিনি তাকে উৎসাহিত করে বলেন, তুমি নিজের সম্পর্কে লিখে শুরু করতে পারো। জিন তাকে ধন্যবাদ জানায়। তখন জিনের কাছে ইউরির ফোন আসে। ইউরি তাকে একটা পার্ট টাইম জবের জন্য ডাকে, কারণ সে একটা পোস্টার দেখেছিল যে জিনের চাকরি দরকার। তাই জিন ভিলেজ ফল ফেস্টিভ্যালে পৌঁছে এবং ইউরির সঙ্গে পারফর্ম করে, কারণ ইউরি বলেছিল এখানে এলে তারা টাকা দেবে। তাদের যা করতে বলা হয়েছিল তারা তাই করছিল। পারফরমেন্স শেষে একজন স্টাফ এসে বলেন, তোমাদের কেমিস্ট্রি খুব ভালো লাগছে। পরের দৃশ্যে তোমরা এমনভাবে দেখাবে যেন তোমরা সত্যিই একে অপরকে ভালোবাসো, একে অপরের যত্ন নেবে। অনেক দম্পতি থাকবে, তাই ভালোভাবে করো। জিন মিঞ্জুকে জিজ্ঞেস করে, তুমি আমার নম্বর কিভাবে পেলে? কেন আমাকে ডাকলে? মিঞ্জু বলে, আমাকে বলা হয়েছিল একজন সুদর্শন ছেলেকে ডাকতে। জিন বলে, ইয়ে যে কি সুদর্শন নয়? মিঞ্জু বলে, সেই ভূমিকার জন্য ভালো লাগে না, সে একটু বেশি কিউট। এরপর বলে, মনে হয় তাকে খেয়ে ফেলি। জিন জিজ্ঞেস করে, আমাদের কতক্ষণ এমন করতে হবে?
মিঞ্জু বলে, তুমি শুধু কাজে মনোযোগ দাও, তারা আমাদের $200 দেবে। এটা শুনে জিন খুশি হয়ে বলে, আমি আমার সেরাটা দেব। তখন মিঞ্জুর কাছে ইয়েজের মেসেজ আসে, সেও ফেস্টিভ্যালে চলে এসেছে। প্রথমে সে বলেছিল সে আসতে পারবে না, কিন্তু জিন মিঞ্জুর সঙ্গে আছে শুনে সে আসতে রাজি হয়ে যায়। জিন রেগে যায়, বলে, আমি এখানে এই অবস্থায় আছি আর সে এখানে আসছে, তুমি তাকে কেন ডাকলে? মিঞ্জু বলে, আমি ভেবেছিলাম অভিনয় শেষে আমরা মজা করব, তোমাকে এখানে রাজপুত্রের মতো লাগছে, বুঝেছ? কিন্তু জিন এখানে থাকতে চায় না, তাই সে পালাতে শুরু করে। মিঞ্জু তাকে থামিয়ে বলে, তুমি এভাবে যেতে পারো না, আমাদের অভিনয় শুরু হতে চলেছে, আর তোমার কি টাকা চাই না, $200? কিন্তু জিন তবুও পালিয়ে যায়। তবে তার একটা জুতো রাস্তায় পড়ে যায়। সে জুতো নিতে ফিরে আসে, কিন্তু ইয়েজেকে দেখে জুতো না নিয়েই পালিয়ে যায়, একদম সিন্ড্রেলার মতো। ইয়েজে সেখানে পৌঁছে। মিঞ্জু তাকে বলে, তুমি কি জিনকে টাকা ধার দিয়েছিলে যে তোমার নাম শুনেই সে পালিয়ে গেল? দেখো, সিন্ড্রেলা তার জুতো ফেলে গেছে। ঐতিহ্যবাহী পোশাক দেখে ইয়েজে তার পুরনো দিনের কথা মনে করে, যখন সে আর জিন বলেছিল তারা একদিন এমন পোশাক পরবে। জিন তখন খুব উত্তেজিত ছিল, বলেছিল আমরা অনেক ছবি তুলব। সম্ভবত সে ইয়েজেকে এটা দেখাতে চায়নি, তাই পালিয়ে গিয়েছিল। এখন অভিনয় শুরু হতে চলেছিল, কিন্তু নায়ক নিখোঁজ। তাই মিঞ্জু ইয়েজেকে তার সঙ্গে নিয়ে যায়, তাকে পোশাক পরিয়ে নিজের পাশে দাঁড় করায়। ইয়েজের কাছে এটা খুব অদ্ভুত লাগছিল, সে বুঝতে পারছিল না কি করবে, কিন্তু মিঞ্জু মজা নিচ্ছিল, বলে, যাই হোক, এভাবে না হোক, অন্তত এভাবে হলো। নির্দেশক তাদের আরো কাছাকাছি যেতে বলেন, যাতে মনে হয় তারা সত্যিই দম্পতি। জিন এসব শুনছিল, কারণ তার কাছে একটা ইয়ারবাড ছিল। নির্দেশক তাদের একে অপরকে চুমু খেতে বলেন। জিন যখন তাদের চুমু খেতে দেখে, সে কল্পনা করতে শুরু করে। মিঞ্জু যেতে চুমু খাওয়ার আগেই জিন দৌড়ে এসে তাদের মাঝে দাঁড়ায় এবং থামতে বলে। মিঞ্জু চমকে যায়, ভাবে, এ কোথা থেকে এলো, এখন আমি কি করব? কিন্তু সে বুদ্ধি খাটিয়ে অভিনয় শুরু করে, বলে, আরে যুবক, তুমি বেঁচে আছো? জিন এদিক ওদিক তাকায়, ভাবে আমি গন্ডগোল করে ফেলেছি। মিঞ্জুকে দেখে সে বুঝতে পারে এখন তার কি করতে হবে। সেও অভিনয় শুরু করে এবং ইয়েজেকে বলে, আমার অনুপস্থিতিতে আমার প্রেমিকাকে চুরি করার সাহস তোমার কিভাবে হলো? মিঞ্জু বলে, আমি জানতাম তুমি আমাকে নিতে আসবে। তারা এভাবে অভিনয় চালিয়ে যায় এবং দর্শকরা খুব মজা পাচ্ছিল। জিন বলে, এখন আমি কি করব? মিঞ্জু বলে, তাকে মেরে ফেলো, অর্থাৎ ইয়েজেকে। জিন ভাবে, এটা কিভাবে করব, কিন্তু দর্শকদের দেখানোর জন্য সে ইয়েজেকে মারতে শুরু করে, এমনভাবে দেখায় যেন তরবারি দিয়ে তাকে মেরে ফেলেছে। সে ইয়েজেকে পড়ে যেতে বলে এবং ইয়েজে পড়ে যায়। লোকের কাছে এটা অভিনয় মনে হয়, তাই সবাই খুশি হতে শুরু করে। ওদিকে আমরা হেজেকে দেখি। ইয়াংশুক তার মেসেজের উত্তর দিচ্ছিল না, তাই সে চিন্তিত ছিল। সে একটা রেস্টুরেন্টে কাজ করছিল, আশা করে যে ইয়াংশুক হয়তো তার সঙ্গে দেখা করতে আসবে। রেস্টুরেন্টের মালিক তাকে জিজ্ঞেস করেন, সে কি এখনো তোমাকে উত্তর দেয়নি? তার মেসেজগুলো দেখতে বলেন। তিনি বলেন, তুমি এসব কি লিখেছ? এই জন্যই সে তোমাকে মেসেজ করছে না। তাকে তাড়াতাড়ি তোমার কাছে আনতে চাইলে তাকে বিরক্ত করতে হবে, যাতে সে ছুটে আসে। তিনি বলেন, সে এখানে আসা বন্ধ করে দিয়েছিল। আমি বলেছিলাম আমার সার্জারি হয়েছে, তখন সে প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে আসতো। তাই তোমাকেও এমন কিছু করতে হবে, বুঝেছ? হেজে বলে, আমি বুঝেছি। এরপর সে ইয়াংশুককে মেসেজ করে, কিন্তু তবুও কোনো উত্তর আসে না। সে বইয়ের দোকানে গিয়ে ইয়াংশুকের জন্য অপেক্ষা করে। সে বুঝতে পারছিল না, আমি মেসেজ করেছি, তবু সে আসছে না, এখন আমি কি করব? তখন ইয়াংশুক দৌড়ে তার কাছে পৌঁছে বলে, তুমি ঠিক আছো তো? হেজে অভিনয় করে বলে, আমার পায়ে চোট লেগেছে। এরপর বলে, সরি, আমি তোমাকে বিরক্ত করেছি, তুমি পড়াশোনায় ব্যস্ত ছিলে, তাই না? কিন্তু এখানে আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, তাই আমাকে ক্ষমা করে দাও। ইয়াংশুক বলে, তুমি কেন সরি বলছো? তোমার আমাকে ফোন করা উচিত ছিল। তুমি ঠিক আছো তো? হাঁটতে পারছো কিনা? সে চিন্তিত হয়ে তাকে হাসপাতালে যেতে বলে, কিন্তু হেজে বলে, আমি ঠিক আছি, তবে তুমি কি আমার সঙ্গে একটু হাঁটবে? হয়তো আমার পা ঠিক হয়ে যাবে। সে তার সাহায্যে হাঁটতে শুরু করে। ইয়াংশুক বলে, তোমার স্কুলের সময় থেকে এই অভ্যাস, সব সময় পড়ে যাও। হেজে বলে, তোমার মনে আছে? সে বলে, হ্যাঁ, আমার শুধু এটাই মনে আছে যে আমি কতটা সুদর্শন ছিলাম আর তুমি কতটা মজার ছিলে। দুজন পুরনো কথা বলতে বলতে হাঁটতে থাকে এবং বাস স্টপে পৌঁছে। ইয়াংশুক বিদায় জানিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু হেজের জন্য চিন্তিত হয়ে বলে, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এরপর আমরা জিনকে দেখি। সে ইউরির সঙ্গে দেখা করতে যায়। ইউরি যখন ফেস্টিভ্যালের গল্প জানতে পারে, তখন সে জোরে হাসতে শুরু করে, বলে, তুমি ইয়েজেকে মেরেছ? সত্যি, মিঞ্জু অসাধারণ। সে তোমাকে সেখানে কিভাবে ডেকে নিয়ে গিয়েছিল? জিন বলে, তার তো জানা নেই যে আমি ইয়েজের বান্ধবী, আর উপরন্তু সে খুশি যে আমি তার প্রতিবেশী। ইউরি বলে, যদি সেই ইয়েজের কাছে যাওয়ার জন্য তোমাকে সাহায্য করতে বলে? জিন বলে, তার জানা আছে যে ইয়েজের একজন বান্ধবী আছে, তাই সে এমন বলবে না। ইউরি জিজ্ঞেস করে, মিঞ্জু কি সুন্দরী?
জিন তার প্রশংসা করে না, কিন্তু বদনামও করে না। তাই ইউরি বুঝে যায় যে মিঞ্জু নিশ্চয়ই সুন্দরী। এরপর ইউরি মিনহোর কথা বলার চেষ্টা করে, বলে, তুমি আমার একমাত্র বন্ধু, আমি তোমার সঙ্গে কিছু বিষয়ে কনফিউজড। জিন দূরে সরে যায়, বলে, মানে কি, এমন কিছু বলো না। ইউরি বলে, আরে তেমন কিছু নয়, অন্য কেউ আছে, তুমি তাকে চেনো। প্রথমে জিন ভাবে সে কি ইয়েজের কথা বলছে, কিন্তু ইউরি যখন মানা করে তখন সে বুঝতে পারে যে এটা মিনহোর কথা। জিন বলে, তুমি কি তার সঙ্গে ডেট করছো? ইউরি বলে, না, কিন্তু আমরা চুমু খেয়েছি। এটা বলে সে লজ্জায় শর্মিষ্ঠ হয়ে যায়, বলে, তুমি আমাকে সাহায্য করবে, তাই না? জিন বলে, তুমি ভুলে গেছো যখন আমি ইয়েজের সঙ্গে ঘুরতে বলেছিলাম তখন তুমি কি বলেছিলে? এরপর আমরা দেখি মিঞ্জু জিনকে ইয়েজের সঙ্গে ব্রেকআপ করতে বলেছিল। তোমরা ব্লাইন্ড ডেটে ভুল করে মিলেছিলে। সে তাদের আলাদা হবার কথা বলছিল, কিন্তু এখন ইউরির মনে নেই যে সে এমন কিছু বলেছিল। জিন বলে, দেখি তোমার কি হয়। বাড়ি যাওয়ার সময় জিন তার ফ্যানদের দেওয়া উপহারগুলো দেখে। তাদের মধ্যে থেকে একটা নিয়ে যায়, পথে বাবল উড়াতে উড়াতে যাচ্ছিল। বাড়ির কাছে পৌঁছে দেখে মিঞ্জু একটা ছেলের সঙ্গে আছে। সেই ছেলেটি ম্যাচিং ক্যাপ পরে এসেছে। মিঞ্জু রেগে যায় এবং বলে, তুমি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেলে? আমার পিছু নিচ্ছিলে? সে ছেলেটিকে তাকে মুভি দেখতে যেতে বলে। মিঞ্জু মানা করে, বলে, আমার সময় নেই। ছেলেটি জেদ করে, বলে, আমি খুব ভালো, আমি তোমার খেয়াল রাখবো। সে বারবার বলতে থাকে। মিঞ্জু তাকে অনেক কথা শোনায় এবং সতর্ক করে, আর কখনো আমার সামনে আসবে না। এরপর সে চলে যেতে শুরু করে, কিন্তু ছেলেটি তার পিছু নেয়। মিঞ্জু বলে, এখান থেকে চলে যাও, নইলে আমি চিৎকার করব। ছেলেটি যায় না, তাই সে চিৎকার শুরু করে। ছেলেটি তার মুখ বন্ধ করে দেয়। তখনই জিন সেখানে পৌঁছে এবং ছেলেটিকে মেরে তাকে দূর করে দেয়। এখানেই এই পর্ব শেষ হয়।